সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে কুপার সাহেবের বাংলো। এই গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক ভয় সমগ্র বইটি থেকে। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে কুপার সাহেবের বাংলো। কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম। নামেই স্টেশন, টিনের ছোট্ট একটা চালা। সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত। 10.5 হাত প্ল্যাটফর্ম, দুটি টিমটিমে আলোর বাতি। স্টেশনে যখন গিয়ে পৌঁছালাম তখন 7:30। কেউ কোথাও নেই, টিকিট ঘর বন্ধ। প্ল্যাটফর্মের উপর কে একজন ঘুমাচ্ছিল। আমার আওয়াজে উঠে বসলো। তাকে জিজ্ঞাসা করলাম, ট্রেন কটায় রে? জামশেদপুর ফিরব। লোকটা আদিবাসী। দুটো চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল, তারপর বলল, 6:30 শেষ ট্রেন চলে গিয়েছে বাবু, আপনার ট্রেন আবার কাল বেলা 10টায় আসবে। সর্বনাশ, তাহলে রাত কাটাবো কোথায়? শীতকাল, একবার হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে হাজার ছুঁচ ফুটছে। স্টেশনে কোথায় শোবো তার উপায় নেই। তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সাইকেল রিস্কার চিহ্নও নেই। লোকটা বোধহয় আমাকে নামিয়েই চলে গেছে। আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম, আদিবাসীর সামনে। আরে, এখানে কোথাও হোটেল আছে? হোটেল? লোকটা এমনভাবে চেয়ে রইল, হোটেল শব্দটা যেন সে জীবনে প্রথমবার শুনছে। বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম, সরাইখানা, যেখানে রাত কাটাতে পারি। না বাবু। কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নাসিকার ধ্বনি। এরপর ধাক্কা দিলেও সে উঠবে না মনে হলো। সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাটরা কিছু ছিল না, থাকবার কথাও নয়। শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করতে এসেছিলাম। বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে, সেখানে একটা টেন্ডারে পৌঁছে দেওয়া। আসবার সময় বাসে এসেছিলাম। যাবার সময় শুনলাম বাস বন্ধ। পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে। বেশ, তাই নিয়ে হৈ হৈ কাণ্ড। ইট মেরে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিক্সা ধরে স্টেশনে এসেছিলাম। ট্রেনেরও এই ব্যাপার। এই ঠান্ডা এইভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাওয়ার আশঙ্কা। যেভাবেই হোক আশ্রয় খুঁজতে হবে। আলোয়ানটা কোটের উপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম। দুপাশে ঘন জঙ্গল। বন জন্তু আছে কিনা ঈশ্বর জানেন। উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে। সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। বারবার হাঁটুতে হাঁটু ঠোকাঠুকি হয়ে যাচ্ছে। বুকের মধ্যে যেন কেমন একটা শব্দ হচ্ছে, যে কোনো মুহূর্তেই হৃৎস্পন্দন থেমে যেতে পারে। অনেকটা চলার পর জঙ্গলটা একলা পার হলাম। লোকালয়ের চিহ্ন নেই। কুলিদের 2-1টা ঝুপড়ি। সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন। অন্ধকার রাত। আকাশে চাঁদ নেই, একটা নক্ষত্রও নেই। ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই। প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম। তেপান্তরের মাঠ, মাঝে মাঝে আগাছার ঝোপ। আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়ল না। তার মানে রাস্তা ভুল করেছি। শুধু কি কনকনে শীত। সকালে পেটে শুধু 4 রুটি পড়েছিল। ব্যাস, তারপর থেকেই পেট খালি। ভেবেছিলাম মাঝে বাস থামবে, তখনও পাশের দোকান থেকে কিছু কিনে নেব। হাত ঘড়িতে দেখে বুঝলাম প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি। গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। এভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়বই। এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে দিয়ে কোনাকুনি হাঁটতে শুরু করলাম। উঁচু নিচু জমি,
বারবার ঠোক্কর লাগলো। কাটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হয়ে উঠল। হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম। অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি, টালির ছাদ। ক্লান্ত দুপা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। মনে মনে ঠিক করলাম, যারই বাড়ি হোক, হাতে পায়ে ধরে আশ্রয়ের ভিক্ষা করব। বিছানার দরকার নেই, মেঝের উপরই শুয়ে পড়ব। তবু তো মাথার উপর একটা আচ্ছাদন থাকবে। দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল। পাদ্রির পোশাক পরা দীর্ঘ চেহারার একটা লোক হাতে হ্যারিকেন নিয়ে এসে দাঁড়ালো। কে? আমি আশ্রয় প্রার্থী। শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। দয়া করে যদি একটু আশ্রয় দেন, আজকের রাতটুকুর জন্যই। আসুন আসুন। পাদ্রি একপাশে সরে দাঁড়ালো। আমি তার গা ঘেঁষে ছুটে ভেতরে গিয়ে দাঁড়ালাম। সামনেই আগুন জ্বলছে। ফায়ারপ্লেসে অনেক কাঠ জড়ো করা। আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকে গেলাম। আহ, কি আরাম! ঈশ্বর করুণাময়, প্রাণটা বাঁচালো। পাদ্রি দরজা বন্ধ করে পিছনে এসে দাঁড়ালো। এখানে কোথায় এসেছিলেন? বন বিভাগের অফিসে। বন বিভাগের অফিসে? সে তো এখান থেকে মাইল 10 কম নয়। আমি দুর্ভোগের কাহিনীটা বললাম। পাদ্রি সমবেচন সূচক শব্দ করে বলল, পোর বয়, অনেক কষ্ট পেয়েছেন। বুঝতে পেরেছি আপনি খুব ক্ষুধার্ত, কিন্তু আমার এই ভাড়ার ঘরে একেবারে খালি। আমি 8টায় খেয়ে নিয়েছি। বোধহয় একটা ডিম পড়ে আছে, সেটাই আপনাকে দিতে পারি। ছোট একটা ডিম অমলেট করে পাদ্রি নিজে আমার মুখের সামনে ধরল। খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয়, তেমনভাবেই আমি অমলেটটার উপর ঝাঁপিয়ে পড়লাম। কয়েকটা মুহূর্ত, তারপরেই প্লেট পরিষ্কার, ধপধপে কোমল বিছানা, গরম কম্বল। পাদ্রি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আর দেরি করবেন না, আপনি ভীষণ পরিশ্রান্ত, শুয়ে পড়ুন। আশা করি কাল বাস চালু হয়ে যাবে। খুব সাবধানে দরজা ভিজিয়ে পাদ্রি বেরিয়ে গেল। কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গেই আমি গভীর নির্দায় মগ্ন হয়ে গেলাম। রাত কত জানবার উপায় নেই। হাতঘড়িটা খুলে জানলার কাছে রেখে দিয়েছিলাম। হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগতে চমকে চোখ খুললাম। ভোর হয়ে গেল বোধহয়। কাঁচের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল। চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। খাড়া হয়ে উঠল চুল। উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। মুখ বললাম বটে, কিন্তু মুখ নয়, একটা মরার মাথা। চোখের জায়গায় বিরাট গর্ত, দাঁতগুলো বেরিয়ে আছে। এ তো জ্যান্ত মানুষ গো! কতদিন বাদে আমি জ্যান্ত মানুষ দেখলাম, তাও আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র আলো বিচ্ছুরিত হলো। খটখট করে উঠল দাঁতের সার। এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম। কথাগুলো সব আমার কানে এলো, কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সবকিছু শোনা বা বোঝার সাধ্য আমার ছিল না। কি হয়েছে? কি হয়েছে? আর একটা কসকট শব্দ কানে এলো। চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আর একটা মুখ ভেসে উঠল। এ তো মুখ নয়, শূন্যে মুখ শুধু ভাসতে ভাসতে এলো। এই দেখ, জল জ্যান্ত পুরুষ একটা এসছে। গায়ে মাংস রয়েছে, আরাম করে আমাদের জমিতে শুয়ে আছে। বলিস কি রে জোয়ান, স্পর্ধা তো কম নয়। তোর তো মনে আছে আমার কথা? ওমা, মনে আবার নেই? এ তো সেদিনের কথা। আমার চোখের সামনে তো সবকিছু ঘটল।
আমি কোনোদিন ভুলব না সে ঘটনা বলা যায়। এইটুকু বুঝলাম যে দুজনের মধ্যে কিছু না কিছু একটা কথোপকথন চলছে। উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠল, আর সঙ্গে সঙ্গে কর্কশ শব্দ, ঘর ঘর করে। বাড়ির সাদা দেওয়ালগুলো সরে সরে গেল। হালকা সবুজ রং করা চার দেওয়াল এসে আমাকে ঘিরে ফেলল। আগের দেওয়ালে সাদা আর একেবারে শূন্য, কিন্তু এই দেওয়ালখানা নকশা কাটা, কাগজ আঁটা। গোটা দুয়েক ছবি টাঙানো রয়েছে, একটা ক্যালেন্ডার। আমি অবশ্যই পড়ে আছি। দু একবার ওঠবার চেষ্টা করতেও পারলাম না। নিজের গায়ে চিমটি কাটলাম, বেশ লাগলো। তার মানে সজ্ঞানে রয়েছি। তাহলে চোখের সামনে এই সব কি? অমলেটের সঙ্গে অল্প কিছু জল খেয়েছিলাম, পাদ্রি দিয়েছিল। সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য মেশানো ছিল, যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য ভেসে উঠছে? একটু দূরে কোলাহল শোনা গেল, পুরুষ কণ্ঠ। তারপর দেখলাম একটি যুবতীকে টানতে টানতে প্রবেশ করলো এক যুবক। এদিকে লক্ষ্য করিনি। গোটা দুয়েক সোফা, সামনে সেন্টার টেবিল। যুবকটি সোফার উপর আশ্রয় ফেলল। যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম। পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে, ভেতরে আর কোনো আবরণ নেই। তাছাড়া টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেকটা জায়গা ছিঁড়ে গিয়েছে। যুবতীটি কোমরে একটা কি দিয়ে দাঁড়ালো। তারপর দেখলাম একটি যুবতীর পেটে লাথি মারল। দু পেট হাত টিপে যুবতী কুকিয়ে উঠল। তারপর দেখলাম দেওয়ালে একটা কোট টাঙানো ছিল। হাসতে হাসতে একটি লোক সেই কোটের পকেট থেকে একটা খাম বের করলো। তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল, দেখো, ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। গত যুদ্ধে আমার এই সর্বনাশ হয়েছে। অপারেশন করে গুলি বের করা হয়েছে। বের করার সময় আমার পুরুষত্ব হরণ করেছে। কাজেই যেটা তোর পেটে এসছে সেটা নেটিভ হালদারের দান। নিজের কথায় নিজেই ধরা পড়েছিস শয়তানি। আজ তোর শেষ দিন। কোমর থেকে রিভলভার। তারপর সেই লোকটি কোমর থেকে রিভলভার বার করলো। রিভলভার দেখে সেই মেয়েটি বিশাল ভয় পেয়ে গেল। আমি বুঝতে পারলাম ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে। চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বরও বের হচ্ছে না। তারপর একটা গুলির শব্দ শোনা গেল। দেওয়ালগুলো তারপর সরে সরে গেল। বুঝতে পারলাম আবার পুরনো দেওয়ালে ফিরে আসবে, পুরনো পরিবেশ। কিন্তু না, এবার আর কোনো দেয়াল এলো না। পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া। হাড়ের মধ্যে রক্ত জমিয়ে দেওয়ার মতন অবস্থা। হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও। ভিজে ঘাসের উপর শুয়ে আছি। শিশির ভেজা মাঠ, আকাশে দু একটা নক্ষত্র, মিটমিটে দীপ্তি। তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম। উঠে বসলাম। সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নড়বার সাধ্য নেই। হিমে আড়ষ্ট। অনেক কষ্টে উঠে বসলাম। রাত প্রায় শেষ। পূব দিকে আলোর আঁচড়। এবার ভোর হবে। একটু একটু করে আলো ফুটল। পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম। কবরখানার মধ্যে শুয়ে আছি। একেবারে দুপাশে দুটো কবর। ঝুঁকে পড়ে প্রস্তুর ফলকের লেখা পড়লাম, জোয়ান পিটার, জন্ম 1926, মৃত্যু 1950। ওপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরথি জোন্স, জন্ম 1920, মৃত্যু 1950। বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ বুকের স্পন্দন অত্যাধিক দ্রুত করে দিচ্ছে। যেমন করে হোক এ পরিবেশ ছেড়ে পালাতেই হবে। সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছি। তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি। উঠে পড়লাম। রাস্তার দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল। একটা শাল গাছের নিচে পাদ্রি দাঁড়িয়ে। আমাকে দেখে বলল,
আশা করি ভালোই ঘুমিয়েছেন। এই রাস্তা ধরে সোজা চলে যান, বাস স্টপ পাবেন। প্রথমে বাস এখানে 6:10-এ। মাথা ঘুরে উঠল। পিছন দিকে ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। পাদ্রিকে বললাম, কাল আমি তো আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। পাদ্রি বলল, হ্যাঁ, এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বংলো। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি, জোয়ান, ডরথি আর আর্থারের নৃশংস হত্যাকাণ্ড। জেগে উঠে দেখি কারখানায় শুয়ে আছি। কি বলছেন এসব? ও তো আমার বাংলো। পিছনে ফিরে দেখলাম কিছুই দেখতে পাচ্ছি না। সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রি নেই, একেবারে ফাঁকা। আবার পিছনে দেখলাম কুয়াশা সরে গেছে, কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রস্তর ফলকগুলো শানিত বর্ষার মতন রোদ চকচক করছে। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে কুপার সাহেবের বাংলো। গল্প পাঠে আমি সুপ্রিয়, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, দেবায়ন, আয়েশা, রনিত। গল্পের আবহ সঙ্গীত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়। পোস্টার ডিজাইন সৃজু ও অধীর। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরবো আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। সাহিত্যের ভূত। শুভরাত্রি।